টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয় নিয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স। এই বিষয়টি আসলে কি? আমরা অনেকেই জমি কিনি, বাড়ি কিনি, বিভিন্নভাবে বিনিয়োগ করে থাকি, যেমন সেটা হতে পারে শেয়ার, মিউচুয়াল ফান্ড, বন্ড ইত্যাদি। এই সকল ক্ষেত্রে কিভাবে গেইন ট্যাক্সটি দিতে হয় বা কিভাবে গেইন ট্যাক্স অনেক সময় লস হয়, গেইনটা লস হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং হাতে যদি সময় থাকে, ডিভিডেন্ড এবং ইন্টারেস্ট ইনকামের বিষয়টা কি, কে প্রদান করবেন ইত্যাদি নানান বিষয় যা আছে সবগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, অবশ্য যদি হাতে আমাদের সময় থাকে। সুপ্রিয় দর্শক, এইগুলো বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট, ফাউন্ডার এবং সিইও কাকাতুয়া এজেন্সি LLC। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন এর অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যে আপনি জানি আপনাদের অনেক ব্যস্ত থাকতে হয়, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে এই রাত্রিবেলা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আমাদের কমিউনিটি যারা বিভিন্নজন গেইন ট্যাক্স বা ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটাই আমরা বলি, সেই ক্ষেত্রে নানানভাবে তারা ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন, অনেক সময় লস করে থাকেন। সেই বিষয়টি নিয়ে আজকে আপনার সাথে কথা বলতে চাই। যে প্রথমেই যে প্রশ্নটি দিয়ে আজকের অনুষ্ঠান আপনার কাছে শুরু করতে চাই, সেটি হচ্ছে যে অনেকেই মনে করেন, কেউ বা অনেকেই মনে করে থাকেন যে শেয়ার বিক্রি না করা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না বা ট্যাক্স নেই। তো এক্ষেত্রে এই ক্যাপিটাল গেইন এটা আসলে কি এবং কোন মুহূর্তে ট্যাক্সের দায় সৃষ্টি করে? ধন্যবাদ আবারও রানা ভাই। ক্যাপিটাল গেইন নিয়ে কথা বলতে হলে আমাকে কিন্তু প্রথমে বুঝতে হবে যে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা জেনারেট করে কেন, জেনারেট করে কিসের কারণে। ক্যাপিটাল গেইন ট্যাক্স জেনারেট করে ক্যাপিটাল অ্যাসেট থেকে। এখন প্রশ্ন হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট কি? ক্যাপিটাল অ্যাসেট হচ্ছে স্টকস অ্যান্ড বন্ডস, রেসিডেন্স অর্থাৎ রিয়েল স্টেট, এবং কালেক্টেবলস মানে আর্ট হতে পারে, সেটা কোনো ভ্যালুয়েবল স্ট্যাম্পস হতে পারে, জুয়েলারি হতে পারে, এনিথিং কালেক্টেবল, সেগুলোকে আমরা বলে থাকি ক্যাপিটাল অ্যাসেট। এখন ক্যাপিটাল অ্যাসেট থেকে আমাকে কেন ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, অথবা ক্যাপিটাল ট্যাক্স কেন এসে গেল, গেইন ট্যাক্স কেন আসলো? আমি যদি কোনো ক্যাপিটাল অ্যাসেট পারচেস করি, কিনি, এবং সেটা যদি পরবর্তীতে ভ্যালু ইনক্রিজ করে, আমাকে কি তার উপরে গেইন ট্যাক্স দিতে হবে? নিশ্চয়ই না। আমি ক্যাপিটাল অ্যাসেট কিনেছি, ধরেন আমি স্টকস অ্যান্ড বন্ড কিনেছি, 50,000 দিয়ে কিনেছি, এবং 2 বছর পর ওটার ভ্যালু এসে দাঁড়িয়েছে 60,000-এ। তো 10,000-এর উপর কি আমাকে ট্যাক্স দিতে হবে? না, দিতে হবে না। কখন দিতে হবে প্রশ্ন উঠছে। দিতে হবে যখন আমি আমার পজিশনটা ওই স্টকস অ্যান্ড বন্ডে ক্লোজ করব, অর্থাৎ আমি যখন সেই স্টকসগুলো অথবা শেয়ারগুলো বিক্রি করে দিব। অনলি সেল উইল ট্রিগার এ ট্যাক্সেবল ইভেন্ট।
সেলের আগে কিন্তু এটা ট্যাক্সেবল ইভেন্ট নয়। আমি যে ট্যাক্সটা তাহলে দিচ্ছি, 50,000-এ কিনেছিলাম, 60,000-এ বিক্রি করেছি, আমি কি এন্টায়ার 60,000-এর উপর ট্যাক্সটা দিচ্ছি? না, আপনি দিচ্ছেন শুধুমাত্র গেইনের উপরে, যেটুকু লাভ হয়েছে, যেটুকু লাভ হয়েছে। এর জন্যই এটাকে বলা হয়ে থাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স। আমার যে সব সময় লাভ হবে এরকম তো কোনো কথা নেই, আমার তো ক্ষতিও হতে পারে, লসও হতে পারে। সেটাকে কিভাবে ট্রিট করব? ধরেন সেই পূর্বের উদাহরণে ফেরত গেলাম, আপনি 50,000-এর শেয়ার কিনেছেন, স্টকস কিনেছেন শেয়ার মার্কেট থেকে, সেটার ভ্যালু এখন এসে দাঁড়িয়েছে 40,000, 40,000। সো ইউ হ্যাভ এ নেট লস অফ 10,000। এই 10,000-এর উপর কি আপনাকে ট্যাক্স পে করতে হবে? না, আপনি ট্যাক্স পে করবেন না, যেহেতু আপনার তো গেইন হয়নি, লস হয়ে গেছে, লাভ হয়নি, লস হয়েছে, মূল থেকেই নেই। অতএব এই সময় আপনি কি করবেন? আপনার যে অর্ডিনারি এবং অন্যান্য ইনকাম, ধরেন আপনি W2-তে কাজ করেন, সেখানে আপনার ইনকাম হচ্ছে $70,000, 70,000। আপনি এন্টার 10,000 কি সেখানে ডিডাক্ট করতে পারবেন? না, দেয়ার ইজ এ ক্যাপ। আপনি শুধুমাত্র $3,000 ডিডাক্ট করবেন ফ্রম ইয়োর ইনকাম। তার মানে আপনি একটা ডিডাকশান পাচ্ছেন, আপনি ট্যাক্সে কিছু ছাড় পাচ্ছেন, আপনি লস করেছেন ক্যাপিটাল অ্যাসেট বাই অ্যান্ড সেলে, অর্থাৎ সরকার আপনার সাথে আছে, আপনাকে কিছুটা ট্যাক্স ছাড় দিয়েছে। ঠিক আছে, 3,000 আপনি ছাড় পেলেন, থেকে গেল তো 7,000, সেটার কি হবে? পরবর্তী বছরগুলোতে প্রতি বছর 3,000 করে, যতদিন না পর্যন্ত ওটা জিরো হচ্ছে, আপনি সেটাকে দেখিয়ে যাবেন। তার মানে এই লসটাকে আপনি ক্যারি ফরওয়ার্ড করবেন ফর ফিউচার ইয়ার্স। তো এই হচ্ছে ক্যাপিটাল গেইনসের বেসিক কথা, বেসিক জিনিস, যেটা আমরা অনেকেই জানি, অনেকে আবার জানি না, শুনছি। তো আমাদের কাজে আসবে। আমাদের ট্যাক্স স্ট্র্যাটেজিতে ক্যাপিটাল গেইন কি একটা ভালো, ক্যাপিটাল গেইন ট্যাক্স কি আমাকে একটা ভালো অবস্থানে নিবে? অবশ্যই নিবে। ধরেন ইনকাম বেশ কয়েক প্রকারের আছে। একটা হচ্ছে আর্নড ইনকাম, আমরা অনেকেই জানি, সেটা W2 ইনকাম হতে পারে, সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম হতে পারে। আর্নড ইনকামে আপনি যে ট্যাক্স দিয়ে থাকেন, ক্যাপিটাল গেইনে কিন্তু আপনি তার থেকে অনেক কম ট্যাক্স পে করে থাকেন। কোন জায়গাটায় কম পে করছেন আপনি? আবার একটা উদাহরণ দিয়ে বুঝাতে চাই। ধরেন আপনার ইনকাম 100K, আপনি আর্নড ইনকাম W2 ইনকাম, এবং এই W2 ইনকামই হচ্ছে আপনার জন্য ট্যাক্সেবল। এখন 100K আপনি কিন্তু W2-তে কাজ করেছেন, আপনি 7.65% সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স পে করেছেন, এবং সেই 100,000-এর একটা পোর্শন অথবা মার্জিনাল ট্যাক্স রেট যদি 15% হয়, তো আপনি 15% রেটেও ট্যাক্স পে করছেন। তার অর্থ স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্সের কথাটা না হয় এবার ছাড়ি দিলাম, না বললাম। তার মানে 100,000-এ আপনি কিন্তু ট্যাক্স পে করেছেন 7,500-এর 7,650 সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, এবং আপনি যদি 15% ট্যাক্স রেটে থাকেন, তাহলে আপনি পে করেছেন 15,000 ফেডারেল ট্যাক্স। এই দুটো মিলে আপনি কিন্তু পে করলেন 22,750। এখন এই 100K যদি আপনার ক্যাপিটাল গেইন হতো, আপনার কোনো আর্নড ইনকাম নেই,
এই পুরাটাই হচ্ছে ক্যাপিটাল গেইন 100K, এবং আপনি ম্যারেড ফাইলিং জয়েন্ট করেন, আপনাকে কত ট্যাক্স পে করতে হতো? শুনলে অবাক হবেন, 0। আপনাকে একটা পয়সাও ট্যাক্স পে করতে হতো না। তার মানে ম্যারেড ফাইলিং জয়েন্ট যারা, তারা অলমোস্ট 1,05,000 পর্যন্ত ক্যাপিটাল গেইন ট্যাক্স ইনকাম যদি লং টার্ম হয়ে থাকে, তো আপনি কোনোভাবেই ট্যাক্স। তাহলে এক্ষেত্রে আপনি লং টার্মের কথা যখন বললেন, তাহলে আপনাকে একটা প্রশ্ন করি যে এই যে শর্ট টার্ম এবং লং টার্ম, এই যে শর্ট টার্ম এবং লং টার্ম ক্যাপিটাল গেইনের মধ্যে সবচেয়ে বড় তাহলে পার্থক্যটা কি, এবং কেন আইআরএস এই দুটোকে আলাদা করে দেখে? ধন্যবাদ রানা ভাই। প্রথমে আমাকে বুঝতে হবে শর্ট টার্ম কি, লং টার্ম কি। এনি ক্যাপিটাল অ্যাসেট আপনি কেনার পরে যদি 1 বছর অথবা তার কম সময় হোল্ড করেন, তাহলে সেটা হচ্ছে শর্ট টার্ম। আর যেই ক্যাপিটাল অ্যাসেটটা আপনি 1 বছরের অধিক সময় আপনি হোল্ড করেছেন, সেটা হচ্ছে লং টার্ম। লং টার্ম ক্যাপিটাল গেইন সবসময়ই একটা ফেভারেবল ট্যাক্স রেট পেয়ে থাকে। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন সেটা পায় না। কেন পায় না? আমাদের অর্ডিনারি ইনকাম রেটে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপরে আমাদেরকে ট্যাক্স পে করতে হয়। তো আমাদের অর্ডিনারি ট্যাক্স রেটটা কি? 10%, 12%, 15%, তারপর 22, 24, 32, 35 এবং 37% রেটে আমরা ট্যাক্স পে করে থাকি। তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 10%ও হতে পারে, 15%ও হতে পারে, 37%ও হতে পারে। কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন, যেই ক্যাপিটাল অ্যাসেটটাকে কেনার পর 1 বছরের বেশি সময় আমি হোল্ড করে সেল করেছি, সেখানে 3টা রেট এক্সিস্ট করে। একটা হচ্ছে 0%, একটা হচ্ছে 15%, আর তৃতীয়টা হচ্ছে 20%। এর অধিক আমাকে ট্যাক্স পে করতে হয় না। এখন 0% হচ্ছে, আমি বললাম যে কারো ইনকাম ম্যাট ফাইলিং জয়েন্ট যদি 1,05,000-এর নিচে হয়, তাহলে তারা কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করে না। এর উপরে গেলে তারা 15% রেটে ট্যাক্স পে করে থাকে। এবং যদি ম্যারেড ফাইলিং জয়েন্ট ফাইলারের ইনকাম 2,50,000-এর উপরে হয়, তাহলে উনি 20% রেটে এই ক্যাপিটাল গেইন ট্যাক্সটা পে করে থাকেন। আমরা এর মধ্যে ক্যাপিটাল গেইন নিয়ে কথা বলতে গিয়ে বেশ কতগুলো পয়েন্টস দর্শকদের সামনে উপস্থাপন করেছি। একটা হচ্ছে রিয়ালাইজড গেইন, আর একটা হচ্ছে আনরিয়ালাইজড গেইন। তার মানে আমি প্রথমেই যেটা বলেছি, আপনি সেল করার পরেই কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্সটা ট্রিগার করে। তার অর্থ হচ্ছে আপনি স্টকস কিনেছেন 50,000-এ, স্টকসের 2 বছর পর দাম বেড়ে হয়েছে 60,000, কিন্তু আপনি সেল করেননি, অতএব আপনাকে এটার উপর ট্যাক্স পে করতে হবে না। এই গেইনটাকে আমরা বলি আনরিয়ালাইজড গেইন। এই গেইনটা আপনি রিয়ালাইজ করেননি, আপনার পজিশন স্টকসে, পোর্টফোলিওতে আপনি ক্লোজ করেন নাই। কিন্তু যখন আপনি ক্লোজ করেন, তখন আমরা বলি এটাকে রিয়ালাইজড গেইন। এবং যখন আপনি রিয়ালাইজ করেন এই গেইনটাকে, তার মানে গেইনটাকে আপনি 10,000 টাকা যে দাম বেড়েছে পূর্বের উদাহরণ অনুযায়ী, আপনি 60,000-এ সেল করেছেন, অর্থাৎ 10,000 গেইন আপনি রিয়ালাইজ করেছেন। এই 10,000-এর উপরে আপনাকে ট্যাক্স পে করতে হবে। তো সেক্ষেত্রে ধরুন যে আপনি যে শর্ট টার্ম গেইনের কথাও বললেন, তো আমরা যদি দেখি যে একই পরিমাণ লাভ, মানে ব্যবসা বা যেটার ক্ষেত্রে আপনি বললেন একই পরিমাণ লাভ হলেও একজন বিনিয়োগকারী কেন এই শর্ট টার্ম গেইন
অনেক বেশি ট্যাক্স দিতে পারেন কেন, কিভাবে অনেক বেশি ট্যাক্স দিতে পারেন কি মানে বা দিতে হয় কি, মানে একই পরিমাণ, প্রশ্নটা হচ্ছে যে একই পরিমাণ লাভ হলেও একজন বিনিয়োগকারী কেন শর্ট টার্ম গেইনে অনেক বেশি ট্যাক্স দিতে পারেন? আচ্ছা, এটা খুব সাধারণভাবে বুঝাই। সেটা হচ্ছে, সে ফর এক্সাম্পল, অনেকে স্টকস বাই অ্যান্ড সেল করে, অনেকে হোল্ড করে না, তারা কুইক ইন কুইক আউট, এটাই হচ্ছে স্টক মার্কেটে তাদের মানে প্রোফাইল অথবা তাদের অ্যাক্টিভিটিস। তারা ঢুকে 7 দিনের মধ্যে দেখলো যে 30 টাকার স্টক 33 টাকা হয়েছে, ওরা সেল করে দিল, এবং 30 টাকার স্টক 29 টাকা হয়েছে, ওরা বিক্রি করে দিল। এই একটা প্রবণতা, এবং এটাই তারা করে থাকেন, এবং এইভাবে করে ওনারা স্টক মার্কেটে কিন্তু বেশ প্রফিট করেন। ওনারা কোনো কিছুই হোল্ডের পক্ষপাতী না। ইভেন দেখেছি 1000 শেয়ার কিনেছে 30 টাকায়, পরের দিন যখন উনি মার্কেটে ঢুকেছেন দেখেন ওটা 31 টাকা, উনি বিক্রি করে দিয়েছেন। যেহেতু ওনারা অনেক বেশি স্টাডি করেন স্টক মার্কেট নিয়ে, ওনারা খবর রাখেন এবং কি উঠছে কি পড়ছে, কোনটার সম্ভাবনা বেশি, আজকের দিনে কোনটা বেটার যাবে, এগুলো দেখি যে ওনাদের একদম মানে ইনফরমেশনগুলো ওনাদের মাথায়, অথবা বলবো যে ওনারা যেন সকালে বসলেই বুঝতে পারেন যে আজকে মার্কেট কোন দিকে যাবে। তো তারা এই শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অনেক বেশি দিয়ে থাকে, এবং দিয়ে থাকে এই কারণে, ধরেন এরকম একজন বিনিয়োগকারী 200,000 মেক করেছে, এবং উনি ধরেন 25% মার্জিনাল ট্যাক্স রেটে, তো উনি 200,000-এর 25%, উনি 50,000 টাকা এই স্টক মার্কেটের তার গেইনের জন্য উনি ট্যাক্স পে করবেন। পক্ষান্তরে ধরেন একই ব্যক্তি, উনি কিনে 1 বছর হোল্ড করে, তারপর সেল করে, লং টার্ম ক্যাপিটাল গেইন, এবং উনি 200,000 উনিও মেক করেছেন, সেম অ্যামাউন্ট, উনিও 200,000 মেক করেছেন, কিন্তু উনার প্রত্যেকটা সেল হচ্ছে 1 ইয়ার হোল্ড করার পরে, অতএব সবগুলো লং টার্ম ক্যাপিটাল গেইন। উনার ট্যাক্স রেট হচ্ছে তো 15%। প্রথমে তো একটা বড় অংশ উনি ট্যাক্স দেবেন না, ধরেন 1 লাখ পর্যন্ত উনার ট্যাক্সের আওতায় আসবে না, তারপর থেকে গেল 1 লাখ, সেটাই উনি 15% রেটে ট্যাক্স দিবেন। তো উনি দিচ্ছেন 15,000 ট্যাক্স, সেই একই 200,000-এর উপর, আর যে শর্ট টার্মে শুধু কেনা বেচা করেছে উনি দিচ্ছে $50,000 ট্যাক্স। তো এখানেই বুঝতে পারছেন শর্ট টার্মকে এবং লং টার্মের ট্যাক্সের পার্থক্যটা কোথায়। আর আমরা সব সময় বলে থাকি যে লং টার্ম ক্যাপিটাল গেইনকে সব সময় আইআরএস একটু ফেভারেবলি কনসিডার করে, ফেভারেবল দৃষ্টিতে দেখে দেন শর্ট টার্ম। এর অর্থ কি আইআরএস চায় যে আপনারা ইনভেস্ট করলে লং টার্মের জন্য করেন? এটা কিন্তু পরিষ্কারভাবে বলা কঠিন কেন ওরা এটা করেছে, কিন্তু শর্ট টার্ম সবসময়ই একটু প্যানালাইজ হয়ে থাকে, আর লং টার্ম ক্যাপিটাল গেইন সবসময় একটু ফেভারেবল ট্রিটমেন্ট পেয়ে থাকে ফ্রম আইআরএস। তার মানে শর্ট টার্ম গেইনে যেটা দেখা যাচ্ছে যে একটু বেশি ট্যাক্স দিতে হয় আপনার কথা অনুসারে। একটু স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি যেটা আমরা দেখছি, বা এই পরিস্থিতিতে একজন সাধারণ মধ্যবিত্ত বিনিয়োগকারীর জন্য যে লং টার্ম হোল্ডিং স্ট্র্যাটেজি, এটা কতটা গুরুত্বপূর্ণ? সাধারণত যারা মানে ফুল টাইম স্টক মার্কেটসে নেই, তারা কিন্তু অন্য কাজ করছে, হয়তো তাদের W2 ইনকাম আছে, কেউ সেলফ এমপ্লয়েড, তারাও এটা করছে, বিভিন্নভাবে তারা অন্যান্য ইনকামের সাথেও জড়িত।
তো যারা ফুল টাইম এটা দেখতে পারে না, তারা করে কি, কালে ভদ্রে তারা মার্কেটে ঢুকে কম্পিউটার অথবা ল্যাপটপটা খুলে বসে এবং তারা কিছু ট্রেড করে এবং তারা একটা ওয়াচফুল আই রাখে, সপ্তাহে একদিন, 2 সপ্তাহে একদিন, অথবা মাসে একবার করে দেখে যে তার পোর্টফোলিওর অবস্থানটা কি। এবং ওরা কিন্তু খুব চুজি পারচেজের ব্যাপারে, যেই স্টকস অ্যান্ড বন্ডসের ওরা ভালো রেফারেন্স পায়, শুধুমাত্র সেইগুলোকেই ওরা কিনে, যেহেতু ওরা তো প্রত্যেক দিন কিনছে আর বিক্রি করছে না। তো ওর জন্য বর্তমান বাজারে উচিত হবে, যারা এটায় বেশি সময় দিতে না পারে তাদের জন্য উচিত হবে, দেয়ার আর স্টকস যেগুলো প্রমাণিত যে এগুলো ভালো করবেই, আপনি কিনে ফেলে রাখেন, কখনো একটু ডাউন যাবে, কখনো আবার ভালো করবে, এবং এই গ্রাফটা কিন্তু ডাউন হবে আবার উপরে যাবে, এইভাবে গ্রাফটা কিন্তু উপরের দিকেই চলতে থাকে। আপনারা যারা ডাউ জোন্সকে ফলো করেন অথবা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের বিভিন্ন সূচকগুলোকে যারা ফলো করেন, আপনারা দেখবেন এটা কিন্তু প্রতি বছর বাড়ছে, কমছে না। ইভেন 2-4 বার যে ভূপাতিত হয়নি তাও না, কিন্তু তারপরেও এরা উঠে দাঁড়িয়েছে, এবং দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছেই, বেশ শক্ত সবলভাবেই দাঁড়িয়েছে। অতএব লং টার্ম যারা ইনভেস্ট করতে চান তারাও কিন্তু এই মার্কেটে, এই অর্থনীতিতে এখনও করতে পারেন। ইরান যুদ্ধের কারণে কিছুটা মন্থর গতি ছিল প্রথম দিকে, কিন্তু এখন তো যুদ্ধ আছে কি নাই কেউ জানে না। তো স্টক মার্কেট, ডাউ জোন্স ওদিকে কিন্তু খুব একটা নজর রাখছে না। অতএব আপনারা যারা ইনভেস্ট করতে চান এই সময়েও আপনারা, আমি এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না, আমি একটা কমন সেন্স থেকে বলছি। আমিও একজন কমনার, আমি স্টক মার্কেটসে খুব একটা যাই না, দেখি না, বাড়লো কি কমলো এটা যখন মাথা ঘামাই না, যেহেতু আমি সেখানে নেই। আমরা শুধুমাত্র একটু পথ দেখাতে পারি, সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা সম্পূর্ণ আমাদের দর্শকদের। সুতরাং চিন্তা চেতনা বা চিন্তা ভাবনা করে আপনারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তো আপনি ক্যাপিটাল, আমরা এতক্ষণ গেইনের কথা বলেছি, মাঝখানে একটু লসের কথাও আপনি বলেছিলেন। তো এই যে ক্যাপিটাল লস হলে অনেকেই কিন্তু দেখা যায় যে হতাশ হয়ে যায়, একদম মনমরা হয়ে যায়, হতাশ হয়ে যায়। কিন্তু ট্যাক্স পরিকল্পনায় যদি ক্যাপিটাল লসটা, এইটা কিভাবে একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে পরিগণিত হতে পারে আপনার এই ক্ষেত্রে পরামর্শ? ধন্যবাদ রানা ভাই। আমি প্রথম দিকে একটু আর্নড ইনকাম বলেছিলেন এবং একটু ক্যাপিটাল গেইন ইনকাম, যেটাকে আমরা বলে থাকি প্যাসিভ ইনকাম। তো আর্নড ইনকাম এবং প্যাসিভ ইনকামের মধ্যে একটা পার্থক্য আছে, এবং সেটা হচ্ছে যে আর্নড ইনকামকে আমি বললাম যে আপনার যদি লস হয়ে থাকে, আপনি ম্যাক্সিমাম $3,000 পর্যন্ত কমিয়ে আনতে পারেন ক্যাপিটাল লস দিয়ে। তার মানে প্যাসিভ ইনকামকে যদি কমাতে হয়, আপনাকে কিন্তু প্যাসিভ লস দিয়েই কমাতে হবে, অন্য কোনোভাবে এটা সম্ভব না। অ্যাক্টিভ ইনকামকে কমাতে হলে প্যাসিভ লস ওই 3,000 পর্যন্ত আপনাকে সাহায্য করবে, বেশি না। ঠিক তেমনি প্যাসিভ ইনকামকে কমাতে হলে প্যাসিভ লস আপনাকে সাহায্য করবে। ওর জন্য অনেক বিজ্ঞ বিনিয়োগকারী তারা কিন্তু একটা লস পোর্টফোলিও তৈরি করে, এবং এটাকে বলা হয়ে থাকে স্টক লস হারভেস্টিং, এবং এরা খুব সুন্দরভাবে এই খেলাটা খেলে। আইআরএসের রুলসের ভিতরে থেকেই, এমন না যে এরা অবৈধভাবে কিছু করছে, তার ইনকামটাকে কমিয়ে এনেছে। আমি আজকেই একটা ফাইল করেছি, তার লস শুনলে অনেকে অবাক হবেন। উনি অত্যন্ত বিত্তশালী কেউ নন, উনি সাধারণ আমার আপনার মতো
ওনার ইনকাম খুব আহামরি কিছু না, অ্যাবাউট 80,000-এর আশেপাশে। ওনার ক্যাপিটাল লস পোর্টফোলিও ইজ মোর দ্যান 3 মিলিয়ন। Oh my God. এবং উনি এটা সুন্দরভাবে করেছে। গত বছর উনার গেইন হচ্ছে 500,000। উনি কত ট্যাক্স দিয়েছে এই 500,000 ক্যাপিটাল গেইনের উপরে? জিরো। সে কারণেই এই স্টক মানে ট্যাক্স লস হারভেস্টিং এই শব্দটা এত জনপ্রিয় এবং মানে খুব এর বাস্তব প্রয়োগটা আপনি যেটা বলছেন উদাহরণ দিয়ে শুনি আর একটু। হ্যাঁ, এটাই অনেকে ভুল করে, যেটা আপনি যেই স্টকটা সেল করলেন, আপনি সেই স্টকটা 30 দিনের মধ্যে যদি আবার কিনে নেন, তাহলে কিন্তু আপনি এটা ক্রিয়েট করতে পারলেন না। এটাকে বলা হয়ে থাকে ওয়াশ সেল। এই সেলটা আর গণনায় আনা হবে না। ওর জন্য এই ভদ্রলোক প্রত্যেকটা সেল যেগুলো করেছে উনি সেগুলোই আবার পারচেস করেছে এবং সেইগুলোতেই উনি অনেক প্রফিট করেছেন। কিন্তু উনি লস পোর্টফোলিওটা এত সূক্ষ্ম সুচারুভাবে তৈরি করেছে যে উনি আলটিমেটলি এই 500,000-এর মতো ক্যাপিটাল গেইন গত বছর উনার হয়েছে। উনার বিভিন্ন যেই পোর্টফোলিও সেটার মাধ্যমে, কিন্তু উনি কোনো ট্যাক্স পে করেন নাই। তো যারা ক্যাপিটাল গেইন নিয়ে চিন্তা ভাবনা করছেন, ক্যাপিটাল গেইনের আরও কতগুলো বিশেষ দিক আছে। অনেকে এটা করে থাকে, যেমন প্রাইমারি রেসিডেন্স আপনি কিনেন। মেজরিটিকে আমি দেখেছি যারা এই প্রাইমারি রেসিডেন্সের ক্যাপিটাল গেইনটার সুযোগ নিতে চান, তারা একটু রান ডাউন হাউস কিনে। রান ডাউন হাউস কেনার পরে ওনারা সেই বাসায় মুভ করে এবং বাসাকে রিপেয়ার, মেইনটেনেন্স এবং রিনোভেট করে। এবং এটা করতে করতে 2-2.5 বছর লেগে যায়, কখনো 3 বছর। 3 বছরের মাথায় বাসাটাকে ওনারা মার্কেটে দেন। যেই বাসাটা উনি ধরেন, এখানে প্রত্যেকটা বাসা $5 লাখ দাম ছিল এই নেবারহুডে, যেহেতু ওইটা রান ডাউন একটু পরিত্যক্ত বাসা, ওনারা 3 লাখে কিনে নিয়েছেন। তারপরে ওই বাসার পিছনে উনি লাখখানেক খরচ করেছেন 3 বছরে। 3 বছর পর ওই এলাকার কিন্তু প্রপার্টি ভ্যালু বেড়েছে এবং উনি 3 লাখে কিনা বাড়িটাকে উনি 8 লাখে বিক্রি করেছে। উনি কত ক্যাপিটাল গেইন ট্যাক্স দিল? প্রশ্ন আপনাদের কাছে। জিরো। উনি কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দেয়নি, যেহেতু প্রাইমারি রেসিডেন্সের রুলটা হচ্ছে আপনার প্রাইমারি রেসিডেন্সে আপনি যদি মোর দেন 2 ইয়ার্স থাকেন এবং আপনি এবং আপনার ওয়াইফ যদি জয়েন্ট ফাইল করেন, তাহলে আপনারা আপ টু 500,000 500,000 পর্যন্ত আপনি এক্সক্লুড করতে পারেন ফ্রম ইয়োর ইনকাম, এবং 500,000 পর্যন্ত ইনকামের উপর আপনাকে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হবে না। এখানে ছোটোখাটো কিছু, যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে 250,000। এখানে ছোটোখাটো একটু জিনিস আছে, সেটাও বলে রাখি যে আচ্ছা, ছোটখাটোটা আমরা একটু পরে শুনি। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমার আপনার সবার প্রিয় চ্যানেল, প্রিয় অনুষ্ঠান, প্রিয় উপস্থাপক এবং প্রিয় অতিথি দুজনকে সালাম এবং অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আমার প্রশ্নটি হলো, অতিথি বলেছেন যে প্যাসিভ লস 3,000 পর্যন্ত লিমিটেশন আইআরএস এ। জি। আবার পরে উনি বলেছেন লস হারভেস্ট, এটা কি কোনো লিমিটেশন আছে না এটা দুটো ওটা 3,000-এর মধ্যে সীমাবদ্ধ? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে লস হারভেস্ট। আপনি আছেন লাইনে? না, নেই। জি আছি আমি। জি আছে। হ্যাঁ, কি বললেন? প্রশ্নটা কি? প্রশ্নটা ছিল, আপনি বলেছেন যে প্যাসিভ লস আইআরএস 3,000 টাকায় সীমাবদ্ধ রেখেছে, যে প্রতি বছর যদি লস হয় সেটা 3,000-এর মধ্যে অ্যাডজাস্ট হবে, এর বেশি নয়। কিন্তু ওই যে লস হারভেস্টে আপনি একটা কথা বললেন
এটা কি কোনো লিমিটেশন আছে না যে কোনো পরিমাণ? আপনি বললেন একজন অনেক অ্যামাউন্ট লস করেছেন কিন্তু উনি উদাহরণ জিরো দিলেন। ট্যাক্স দিয়েছেন, এটা পার্থক্য আছে কিনা, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। লস হারভেস্টিংয়ে যেটা হয়ে থাকে সাধারণত যারা স্টকস অ্যান্ড বন্ডসে ইনভেস্ট করে থাকেন এবং 1099B যারা পেয়ে থাকেন এন্ড অফ দ্য ইয়ারে, ওনারা করেন কি লসটাকে ক্যারি ফরওয়ার্ড করা যায়। ধরেন ওনার 3 মিলিয়ন লস, আমি বললাম এই ভাইয়ের যেই উদাহরণটা দিলাম, উনি কিন্তু প্রতি বছর 3,000 করে ডিডাক্ট করছেন, আর বাকি যেটা থেকে যাচ্ছে ওটাকে উনি ক্যারি ফরওয়ার্ড করছেন। এবং আমি বলেছি, আপনি যদি খেয়াল করে থাকেন, যে প্যাসিভ ইনকাম প্যাসিভ লস দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারেন পুরোটাই। ওখানে 3,000-এর কোনো বাধ্যবাধকতা নেই। 3,000-এর বাধ্যবাধকতা হচ্ছে শুধু আর্নড ইনকামকে, মানে অ্যাক্টিভ ইনকামকে আপনি যদি রিডিউস করতে চান প্যাসিভ লস দিয়ে, তখন শুধুমাত্র $3,000 আপনি ডিডাক্ট করতে পারেন, এর বেশি না, এবং যেটা থেকে যাবে সেটা ক্যারি ফরওয়ার্ড হবে। কিন্তু এই বছর এই ভদ্রলোক 500,000 তার ক্যাপিটাল গেইন, কিন্তু তার পকেটে আছে 3 মিলিয়নের লস। তো উনার এখন লস 500,000 অ্যাডজাস্ট করার পর এখন উনার লস এসে দাঁড়িয়েছে 2.5 মিলিয়ন। স্টিল উনি 3,000 ডিডাকশন নিয়েছেন এবছর, ট্যাক্স তো দেনই নাই, উনার ওই 500,000 উনার ইনকামে এসে যুক্ত হয় নাই, এবং 2.5 মিলিয়ন লসে এসে উনি দাঁড়িয়েছেন 3 থেকে, যেহেতু 500,000 উনি অ্যাডজাস্ট করে নিয়েছেন, এবং উনার কোনো ট্যাক্স লায়াবিলিটি আসেনি, এবং প্রতি বছর উনি যে 3,000 করে ডিডাক্ট করছেন সেটাও করেছেন এবছর। আমার মনে হয় সানি ভাই, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। অনেক ধন্যবাদ জনাব সানি। যদিও আপনি নাম বলেননি, কিন্তু আপনার কণ্ঠস্বরে আমরা বুঝেছি যে আপনি সানি। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশিও হয়েছেন। তো আপনার যে প্রশ্নটি করেছেন, ছোটখাটো কি যেন একটা পরামর্শের কথা বলছিলেন। হ্যাঁ, ছোটখাটো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে। সেটা হচ্ছে আমাদের এক ক্লায়েন্ট, উনি বাইরে ফাইল করেছেন, উনি একটা প্রপার্টি প্রাইমারি রেসিডেন্স ওন করতেন ফর 7 ইয়ার্স, এবং 7 বছর পর উনি 6 বছর কিন্তু সিঙ্গেল ফাইল করেছেন। আইআরএস এবং কর্তৃপক্ষ কিভাবে জানলো? 7th ইয়ারে গিয়ে উনি ম্যারেট ফাইলিং জয়েন্ট করেছেন, এবং উনি 500,000 প্রপার্টি বিক্রি করে 500,000-এর এক্সক্লুশন ক্লেম করেছেন। তো সাথে সাথে ফেডারেল এবং স্টেট দুই জায়গা থেকেই চিঠি আসলো যে তোমার ম্যারেজ সার্টিফিকেট এবং গত বছরের ট্যাক্স ফাইলের কপি যদিও ওদের কাছে আছে, এবং সব কিছু চেয়ে বসলো। তো উনি ছুটে আসলেন আমাদের কাছে, বললেন যে ভাই, আমি আপনাকে জানি শুনি, তো আপনাকে অনেক দেখি, তো আমাকে একটু সাহায্য করেন। এটা কেন? আমি তো 500,000 পেতেই পারি। আমিও বললাম যে হ্যাঁ, আপনি তো পেতেই পারেন। তো আপনার গত বছরের ফাইল? উনি বলল যে না, ওটা তো আনিনি। তো গত বছর আমি ভেবেছিলাম যে উনি বোধহয় রেন্টাল ইনকাম দেখিয়েছে কিছু, ওই কারণে এই কোয়ারিগুলো আসছে কিনা। তো আমি বললাম যে প্লিজ, যদি আপনি গত বছর ফাইলটা একটু আনতে পারেন। উনি আনলেন, দেখি যে সিঙ্গেল ফাইল। তো আমি বললাম যে আপনি সিঙ্গেল ফাইল করেছেন গত বছর, আপনার ওয়াইফ? বলে যে না, আমি রিসেন্টলি বিয়ে করেছি। আমি বিয়ে করেছি অ্যাবাউট এ ইয়ার, ওর জন্য এই বছর আমি জয়েন্ট ফাইল করেছি। তো আমি বললাম আপনি তো তাহলে 2 বছর, আপনি 7 বছর ধরে প্রপার্টি ওন করেন, 7 বছর ধরে আপনি প্রপার্টিতে থাকেন, কিন্তু আপনার ওয়াইফ তো এখন, এবং ডিড করে উনি ওয়াইফের নাম প্রপার্টিতে দিয়েছে। ঠিক আছে, আপনার জয়েন্টলি ওন করেন এখন, কিন্তু আপনার ওয়াইফ তো 1 বছর হয় ওন করে, এবং 1 বছর এই বাড়িতে আছে, তো 2 ইয়ার্স তো কমপ্লিট হয় নাই। তো আপনার ডিডাকশন হচ্ছে 250,000।
250, আপনি 500,000 যে এক্সক্লুশন চেয়েছেন এটা ওরা ডিসঅ্যালাউ করবে। 250,000 আপনি এক্সক্লুড করতে পারবেন এবং এই 250,000-এর যেটা আপনার ইনকামে অ্যাড ব্যাক হলো এটার উপর আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হবে। আর ক্যাপিটাল গেইনের আরেকটা বিশেষ হচ্ছে অনেকেই আমরা করে থাকি 1031 এক্সচেঞ্জ। 1031 এক্সচেঞ্জের মাধ্যমে আমরা ক্যাপিটাল গেইন ট্যাক্সকে অ্যাভয়েড করতে পারি অথবা রিমুভ করতে পারি ফ্রম আওয়ার ট্যাক্স ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য। সেটা হচ্ছে শুধুমাত্র ইনভেস্টমেন্ট প্রপার্টিতে প্রযোজ্য। আমি যে বাসায় থাকি, আমি প্রাইমারি রেসিডেন্স, সেখানে কিন্তু 1031 এক্সচেঞ্জ সম্ভব নয়, সেখানে করা যায় না। এটা করতে হয় ইনভেস্টমেন্ট প্রপার্টিতে। এবং রুলটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্রপার্টি আপনি বিক্রি করে 6 মাসের মধ্যে আরেকটা প্রপার্টি কিনতে হয়। এখন অনেকেই আমাদের কাছে এসে বলে, পারভেজ ভাই আমি বিক্রি করেছি এবং 6 মাসের মধ্যে আমি কিনেছি, এভরিথিং ইজ ফাইন, তো আমি কেন 1031 এক্সচেঞ্জের বেনিফিটটা পাবো না? 1031 এক্সচেঞ্জের এই রুলটা আমরা কিন্তু অনেকেই জানি যে আমি বিক্রি করার পর 6 মাসের মধ্যে আমাকে কিনতে হবে, কিন্তু এই রুলের আরও কিছু পার্ট আছে, সেগুলো আমরা অনেকেই জানি না। সেটার যেমন একটা হচ্ছে, এই যে আমি টাকা বিক্রি করলাম, যেই টাকাটা পেলাম, এই টাকাটা কি আমার অ্যাকাউন্টে যেতে পারবে? নো। এটা কার হাতে যাবে? থার্ড পার্টি রেফারির কাছে যাবে। 60 ডেজের মধ্যে আমাকে 3টা প্রপার্টি আইডেন্টিফাই করতে হবে যে আমি কিনতে যাচ্ছি, এবং আমি যে প্রপার্টি কিনব, প্রথম প্রপার্টি যেটা বিক্রি করলাম সেটার ইকুয়াল ভ্যালু হতে হবে অথবা বেশি, তার কম হলেও চলবে না। আমি ধরেন 8 লাখ দিয়ে প্রপার্টি বিক্রি করলাম, 7,50,000 দিয়ে আরেকটা কিনে নিলাম, সেটা কিন্তু হবে না। ক্যান আই বাই মাল্টিপল প্রপার্টি? আমি একটা প্রপার্টি বিক্রি করলাম 8 লাখ দিয়ে, আর আমি দুটো প্রপার্টি 9 লাখে কিনলাম, 4.5 লাখ করে, সেটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। আপনার দুটা প্রপার্টি তাহলে একটা গ্রুপের মধ্যে আসলো, এবং থার্ড পার্টি রেফারির হাতে টাকাটা যাবে, এটার একটা পেনি আপনার অ্যাকাউন্টে আসতে পারবে না, এবং আপনাকে 60 ডেজের মধ্যে যেই প্রপার্টিগুলো আইডেন্টিফাই করেছেন সেটাকে ক্লোজ করতে হবে। এরপরে কোনো কারণে বললেন যে অসুস্থ ছিলেন, কিছু হয়ে গেছে, দেশে গিয়েছিলেন, এগুলো কোনো কিছুই কিন্তু শোনা হবে না। তো এটা হচ্ছে একটা 1031 এক্সচেঞ্জ, যেটার মাধ্যমে অনেকে ক্যাপিটাল গেইন ট্যাক্সকে বিলম্বিত করে, এবং আলটিমেটলি ক্যাপিটাল গেইন ট্যাক্সটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করা যায় ইন কেস যে প্রপার্টি ওনার উনি যদি মারা যান এবং উনার ছেলে মেয়ে অথবা হুএভার ইনহেরিটেন্স লিস্টে আছে, তারা যখন প্রপার্টিটা ইনহেরিট করে, ইনহেরিট করলে রুলটা হচ্ছে যে আমাদের হাতের সময় কম, 1 মিনিটের মধ্যে। আচ্ছা, প্রপার্টির কারেন্ট মার্কেট ভ্যালুতে যিনি, ধরেন আপনার ছেলে ইনহেরিট করলো এবং প্রপার্টির কারেন্ট মার্কেট ভ্যালু 1.2 মিলিয়ন, আপনি 1.2 মিলিয়নে সে সেল করে দিল, তাকে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না, এবং পূর্ববর্তীতে আপনি যেই ক্যাপিটাল গেইন ট্যাক্সগুলোকে ডিলে করেছেন সেগুলো তাকে আর কোনো কিছু পে করতে হবে না। এটা একটা। আর খুব সংক্ষেপে বলি, স্মল বিজনেস সি কর্পোরেশনের শেয়ার, কোয়ালিফাইড সি কর্পোরেশন শেয়ারস কেউ যদি ওন করে এবং মোর দ্যান 5 ইয়ার্স সেটাকে হোল্ড করে, তারপর সি কর্পোরেশনের শেয়ারগুলো যখন বিক্রি করে, কোয়ালিফাইড স্মল বিজনেস শেয়ারস, ওনাকেও কোনো ক্যাপিটাল গেইন আপ টু 5 মিলিয়ন পর্যন্ত পে করতে হয় না।
মোটামুটিভাবে আমরা কিছুটা আলোচনা করতে পেরেছি এবং শেষে যে ওয়ার্সেল রুল সম্পর্কে সাধারণ বিনিয়োগকারীরা যে ছোটোখাটো বা বড় ভুলগুলো করে থাকেন সেটিও আপনি বিস্তারিতভাবে কথা বলতে পেরেছেন। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের দর্শক শ্রোতা যারা আমাকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ক্যাপিটাল গেইন ট্যাক্স কাদের উপর প্রযোজ্য এবং কত হারে ট্যাক্স দিতে হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি এবং কি সুবিধা আছে, কারা পাবেন, কিভাবে পাবেন, এবং কখনো যদি ক্যাপিটাল গেইনটা, যেটাকে আমরা গেইন বলি, এটা যদি লস হয়ে থাকে সেক্ষেত্রে কি হতে পারে, কি ধরনের ত্রুটি বিচ্যুতি হলে আমরা সমস্যায় পড়তে পারি, সে বিস্তারিত আমরা আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।